আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন বলছে তাজুল ইসলাম। এরপর জানিয়ে দিব গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল। আরো জানিয়ে দিব নির্বাচনে কারচুপি ও হামলার ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক সিইসি সহ ৩৯ জনের বিরুদ্ধে হিরো আলমের মামলা। এবং জানিয়ে দিব বন্যায় কুমিল্লার ক্ষতি ৩,৩৬২ কোটি টাকা। আশুলিয়ায় র্যাবের গাড়ি ভাঙচুর, আহত ৩০। সর্বশেষ জানিয়ে দেব আশুলিয়ায় র্যাবের গাড়ি ভাঙচুর, আহত ৩০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি প্রাইম বাংলা নিউজে। শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন বলছে তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নিরপরাধ কারো সাজা হবে না, দোষী কেউ ছাড়ও পাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। এক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই উদ্যোগ, যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্য এই উদ্যোগ, যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নেই, কোনো রাজনৈতিক অভিলাষ নেই। ছাত্র জনতার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিচার হওয়াটাই লক্ষ্য। গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশতাক আহমেদ। তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যু সনদ দিতে বলা হয়েছিল। রবিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে হেফাজতে ইসলাম নির্যাতন ও দায়বদ্ধতা, প্রতিবন্ধকতা ও প্রতিকার শিরোনামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ডাক্তার মোশতাক এসব কথা বলেন। ডাক্তার মোশতাক বলেন, অধিকাংশ ক্ষেত্রে পুলিশি মামলায় রিমান্ডের শিকার করা ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তথাপি একটি গবেষণায় দেখা গেছে মাত্র 20% মানুষ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বাকিরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ট্রমার শিকার হয়ে বেঁচে থাকেন। তিনি বলেন, সাম্প্রতিক একটি ঘটনা আমি শেয়ার করতে চাই। আজিমপুরে একজন ভদ্রলোক মারা গেছেন গানশট ইনজুরিতে। সেটা বলা হয়েছিল আমাদের পুলিশের গুলিতে মারা গেছে, এটা ডেথ সার্টিফিকেটে লেখা যাবে না, লিখতে হবে তিনি অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনায় মৃত্যু মারা গেছেন। এমন নির্দেশনা কে দিয়েছিল জানতে চাইলে মোশতাক আহমেদ বলেন, এটা হসপিটাল অথরিটি কর্তৃপক্ষ। নির্বাচনে কারচুপি ও হামলার ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক সিইসি সহ ৩৯ জনের বিরুদ্ধে হিরো আলমের মামলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সদস্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ ৩৯ জনের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা হয়েছে। রবিবার দুপুরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের আইনজীবী মোস্তফা শাকিল।
তিনি বলেন, বিচারক সাদিয়া আফসানা অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও কাজী হাবিবুল আউয়াল সহ মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন বগুড়া 4 আসনের সাবেক এমপি জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসিন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা প্রমুখ। এজাহারে হিরো আলম উল্লেখ করেন, তিনি গত 2018 সালের 30 জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হন। সংসদীয় আসনের নন্দীগ্রাম উপজেলার চাকলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুন্দারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তার উপর হামলা হয়। এছাড়া গত 2023 সালে 12 ডিসেম্বর নন্দীগ্রামে মুরাদপুর বাজারে তার উপর হামলা হয়েছিল। তিনি নির্বাচিত হলেও তাকে পরাজিত করা হয়। এসব অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা সহ 39 জন জড়িত ছিলেন। এদিকে মামলা করার পর হিরো আলম বগুড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এলে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে কিল ঘুষি মারার পর ধাওয়া করে আদালত চত্বরে মারধর করা হয়। পরে থেকে কান ধরে উদ্ভাস করানো হয়। হামলাকারীরা তারেক রহমানকে কটূক্তির অভিযোগ ও বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে মামলার অভিযোগ তুলে তাকে মারপিট করেন। প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটলেও উপস্থিত পুলিশ ও জনতা তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে তিনি বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। হিরো আলম এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হামলায় নেতৃত্ব দিয়েছেন। বন্যায় কুমিল্লার ক্ষতি 3,362 কোটি টাকা। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্র ঋণ নেওয়ার সহায়তা, বিনামূল্যে কৃষি সেবা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার 14 উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দেওয়া তথ্য মতে এবার জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ 3,362 কোটি টাকারও বেশি। এর মধ্যে বানের পানির স্রোতে মানুষের ঘরবাড়ি ভেঙে ও বিধ্বস্ত হয়ে ক্ষতি হয়েছে 1,084 কোটি টাকারও বেশি। তবে বানভাসী ও ক্ষতিগ্রস্তরা বলছেন, সরকারি দপ্তরের হিসাব চেয়ে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হবে। এদিকে জেলার নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার অনেক এলাকা এখনো বানের পানিতে তলিয়ে রয়েছে। তবে সার্বিকভাবে জেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে রয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে নেমে যাচ্ছে, তবে কোথাও কোথাও পানি নামছে ধীর গতিতে। আশুলিয়ায় র্যাবের গাড়ি ভাঙচুর, আহত 30। ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অস্থিরতায় শ্রমিক, কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। রোববার রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকার বেঙ্গল গ্রুপের ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে। এ সময় র্যাবের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা সহ সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়। পরদিন সোমবার সকালে র্যাব 4 CPC 2 নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন সহ 16 দফা দাবিতে গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করে আশুলিয়ার শিমুলতলার ইউফোরিয়া গার্মেন্টসের শ্রমিকরা বিকালের দিকে স্টাফদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। তার জেরে এক পর্যায়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কারখানাটিতে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা এলাকায় গেলে তাদের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত 30 আহত হয়েছেন। ইউফোরিয়া গার্মেন্টসের একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, গত কয়েকদিন ধরে টিফিন বিল ও রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির টাকা বৃদ্ধি, ছুটি বাড়ানো সহ নানা দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। গত পরশুদিন মিটিং এর সময় এক সহকর্মীকে অন্যায়ভাবে মারধর করে আহত করে কারখানার স্টাফরা। এছাড়া প্রতি মাসে 7 তারিখ বেতন পরিশোধের কথা থাকলেও তা করছে না মালিক পক্ষ। 25 জেলায় নতুন ডিসি,
দেশের 25টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 2 শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।